দেখো আজকে আমরা পড়ব হচ্ছে বাফার। বাফার বাফার হচ্ছে ইংরেজি একটা শব্দ এবং এইটার প্রতিশব্দ হচ্ছে টু রেসিস্ট। টু রেসিস্ট বা বাধা দেওয়া। বাফার হচ্ছে ইংরেজি একটা শব্দ, এর প্রতিশব্দ হচ্ছে টু রেসিস্ট বা বাধা দেওয়া। টু রেসিস্ট বা বাধা দেওয়া। আমাদের এটা আসে বাফার দ্রবণ কাকে বলে, আগে এটা লিখে নাও। বাফার দ্রবণ কাকে বলে? লেখো, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড ও ক্ষার যুক্ত করলে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড ও ক্ষার যুক্ত করলে দ্রবণের পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। তাকে বাফার দ্রবণ বলে। তাহলে দেখো, বলা হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড ও ক্ষার যুক্ত করলে দ্রবণের পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তনই হবে না, এটাকে বলা হচ্ছে বাফার দ্রবণ। তাহলে ধরো বাফার দ্রবণের যে কোনো একটা দ্রবণ, সেইটা কিনা বাফার দ্রবণ, ধরো সেই দ্রবণের পিএইচ যদি ধরো সাপোজ ধরে নিলাম 6.4, আর তুমি কি করলা, ওর ভিতরে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলা, কিছু পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে দিলা। কারণ তোমার তো মনে হইতে পারে, ভাই আমি শক্তিশালী একটা অ্যাসিড দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে তো পিএইচ তো অবশ্যই পরিবর্তন হওয়ার কথা। কারণ তুমি কি করছো, অ্যাসিড যুক্ত করছো। অম্লীয় পদার্থ যুক্ত করলে কি হয়, পিএইচ এর পরিবর্তন হয় না, পিএইচটা অ্যাসিডিক হয়। কিন্তু এই দ্রবণ অর্থাৎ বাফার দ্রবণের ক্ষেত্রে সেটা হবে না, বুঝছো? বাফার দ্রবণের ক্ষেত্রে সেটা হবে না। এটা কি করবে, এই বাফার দ্রবণটা এই পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়, রেসিস্ট করে। এই জন্য নাম দেওয়া হয়েছে টু রেসিস্ট, বাধা দেয়। কিভাবে দেয় সেটা আমরা একটু দেখব। এমন কথা হলো, দেখো ধরো মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? 7.4। মানুষের রক্তের পিএইচ হচ্ছে, এভারেজ পিএইচ হচ্ছে 7.4। আর তুমি যদি এক্সাক্ট বলতে চাও তাহলে 7.35 থেকে 7.45, বুঝছো? 7.4। এটা হলো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ। এখন সাপোজ মানুষের রক্তের পিএইচ সাধারণত ওঠানামা করে না, কিসের জন্য জানো? ধরো এমন একটা অবস্থা হয়েছে, মানুষের রক্তের ভিতরে কোনো অম্লীয় পদার্থের পরিমাণ বেড়ে গেছে, তখন কি তাইলে পিএইচটা অ্যাসিডিক হয়ে যাওয়া উচিত না? অম্লীয় পদার্থের পরিমাণ বেড়ে গেছে রক্তের ভিতরে, কিন্তু মানুষের রক্তে আছে বাফার, বাইকার্বনেট বাফার এবং ফসফেট বাফার। বেশিরভাগ বাইকার্বনেট বাফার মানুষের রক্তে শক্তিশালী ভূমিকা পালন করে। এই বাইকার্বনেট বাফার কি করে, এই যে পিএইচ যেটা পরিবর্তন হওয়ার কথা, অর্থাৎ তুমি যে অ্যাসিড করছো, অ্যাসিড একটু যুক্ত হয়ে গেছে রক্তের ভিতরে, ও কি করবে, ওই অ্যাসিডটা যেন প্রাধান্য না দেখাইতে পারে, এই জন্য অ্যাসিডটাকে প্রশমিত করে দিবে।
এই বাইকার্বনেট বাফার এটা করবে। তার মানে কি আর পিএইচ এর পরিবর্তন হইলো না, তোমার তোমার জীবন রক্ষা পাইলো। কারণ তুমি যদি রক্ত যদি অ্যাসিডিক হয়ে পড়ে, পিএইচ মান যদি কমে যায়, তখন কিন্তু বিপদ। তোমরা ওই যে বায়োলজিতে পড়ছো যে হচ্ছে তোমার রক্তের একটা কাজ হচ্ছে অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করা, আরেকটা পড়ছো বাফার হিসেবে কাজ করা। রক্ত তার মানে কি বাফার হিসেবে কাজ করে? রক্ত বাফার হিসেবে কাজ করে না, রক্তের উপাদান বাইকার্বনেট পদার্থগুলো বাফার হিসেবে কাজ করে, বুঝছো? যে জন্য আমাদের রক্তে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ বৃদ্ধি পাইতে পারে না ওইভাবে, এবং আলটিমেটলি পিএইচ এর পরিবর্তনও হয় না। আচ্ছা, এগুলো আমরা দেখবো যে কিভাবে বাফার যে কোনো অ্যাসিড যুক্ত করলে বা যে কোনো ক্ষার যুক্ত করলে এটাকে প্রশমিত করে, কিভাবে এটা বাফার করে থাকে, কিভাবে করে, ওইটাই হচ্ছে আমাদের বাফারের ক্রিয়া কৌশল। ঠিক আছে, ওইটা আমরা দেখবো। বাট দেখো, প্রথমে বলা হচ্ছে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। যদি মানুষের রক্তের পিএইচ সামহাও কমে যায়, বেশি পরিমাণে যদি অ্যাসিডিক হয়ে পড়ে, তখন আর বাফারটা সেটাকে কি করতে পারে না, প্রশমিত করতে পারে না, তখন আসলেই পিএইচটা কমে যায়, বুঝছো? আমি বলছি দেখো, সামান্য পরিমাণ অ্যাসিড ও ক্ষার যুক্ত করলে তাহলে বাফারটা কি করবে? বাফার তার কাজ করে তোমার এই যে যতটুকু তুমি ক্ষার বা অ্যাসিড যুক্ত করছো সেটাকে প্রশমিত করে দিবে। কিন্তু তুমি সামান্য না, অনেক বেশি পরিমাণে অ্যাসিড বা ক্ষার ধরো যুক্ত হয়ে গেছে, তখন আর বাফার এটাকে রেসিস্ট করতে পারবে না। তো ধরো হঠাৎ করেই রক্তে এরকম অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, তখন এইটাকে বলা হয় রোগ, এটা একটা রোগ, এটাকে বলা হয় অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। তাহলে দেখো, পিএইচ, মানুষের রক্তের পিএইচ যদি 7.4 এর থেকে কমে যায়, তাহলে তাকে অ্যাসিডোসিস বলে, তাকে অ্যাসিডোসিস বলে। বুঝতেই পারতেছো, অ্যাসিডিক হয়ে পড়বে না 7.4 এর থেকে কম হলে, এই এখান থেকে নাম আসছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আর দেখো, যদি পিএইচ মান 7.4 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কি ক্ষারীয় হয়ে যাবে না? তাহলে ক্ষারীয়, ক্ষারের একটা নাম কিন্তু অ্যালকালি। ক্ষার অ্যালকালি, ক্ষারক হচ্ছে বেজ, অ্যালকালিয়ান বেজ বলা হয় না? তাহলে পিএইচ যদি 7.4 থেকে বেশি হয়ে যায়, তখন এটাকে কি বলবে? অ্যালকালোসিস। তাহলে তাকে অ্যালকালোসিস বলে। এটা যেন কোনোদিনও ভুল না হয়, অনেক গুরুত্বপূর্ণ। যদি পিএইচ 7.4 থেকে কমে যায় তাহলে তাকে বলা হয় অ্যাসিডোসিস, আর পিএইচ যদি 7.4 থেকে বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় অ্যালকালোসিস। তারপর লেখো লিথাল অ্যামাউন্ট অফ পিএইচ। লিথাল, লিথাল মানে তো তোমরা জানোই, লিথাল জিন নাম শুনছো না? লিথাল জিন, যে জিন মৃত্যু ঘটায় তার নাম হলো লিথাল জিন। তাহলে লেখো লিথাল ডোজ অথবা অ্যামাউন্ট অফ পিএইচ। এটা সবকিছু মানুষের ক্ষেত্রে, এগুলো কিন্তু সব মানুষের। লিথাল ডোজ অথবা অ্যামাউন্ট অফ পিএইচ হচ্ছে 0.1। অর্থাৎ এই যে পিএইচ এর মান, যদি মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ কত? 7.4। এই পিএইচ এর মান যদি 0.1 থেকে বেশি বা 0.1 থেকে কম হয়ে যায়, তখন এটা একটা সংকটাপন্ন অবস্থার সৃষ্টি করবে, অর্থাৎ রোগী মারা যেতে পারে। যদি 0.1 থেকে বেশি বা কম হয়ে যায়, ধরো 7.4 এটা 7.5 ক্রস করে ফেলছে, অথবা 7.30 থেকে কমে গেছে, তখন এটাকে বলা হচ্ছে লিথাল ডোজ অফ পিএইচ বা লিথাল অ্যামাউন্ট অফ পিএইচ। বুঝছো? তাহলে লেখো যে স্বাভাবিক রক্তের পিএইচ, স্বাভাবিক রক্তের
পিএইচ এর পরিমাণ 0.1 এর মতো পরিবর্তিত হলে একটি সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়। সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়। এই পরিমাণকে লিথাল অ্যামাউন্ট বলে। পিএইচ বলে। এটা লিখে নাও। স্বাভাবিক রক্তের পিএইচ এর পরিমাণ যদি 0.1 এর মতো পরিবর্তিত হয় তাহলে একটা সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়। এই পরিমাণকে বলা হচ্ছে লিথাল অ্যামাউন্ট অফ পিএইচ বা লিথাল ডোজ। এটা তুলে নাও। আচ্ছা, এখন দেখো বাফার দ্রবণ আমরা তৈরি করব কিভাবে? বাফার দ্রবণ আমরা তৈরি করব কিভাবে, বা বাফার দ্রবণ আসলে কিভাবে থাকে? লেখো বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার। বাফার দ্রবণ দুই প্রকার। একটা হলো অম্লীয় বাফার, আর আরেকটা হলো ক্ষারীয় বাফার। একটা হলো অম্লীয় বাফার, আর একটা হলো ক্ষারীয় বাফার। তাহলে বাফার দ্রবণ হলো দুই প্রকার, একটা হলো অম্লীয় বাফার, আরেকটা হলো ক্ষারীয় বাফার। এখন দেখো এই যে অম্লীয় বাফার, এই অম্লীয় বাফার কি কি সমন্বয়ে তৈরি হয়? অম্লীয় বাফার দাগ দাও এভাবে লিখে, অম্লীয় বাফার। লেখো অম্লীয় বাফার তৈরি হয় দুর্বল অম্ল, অম্লীয় বাফার তৈরি হয় দুর্বল অম্ল ও অনুবন্ধী ক্ষারকের লবণ দ্বারা। তাহলে অম্লীয় বাফার তৈরি হয় দুর্বল অম্ল ও অনুবন্ধী ক্ষারকের লবণ দ্বারা। দেখো তাহলে অম্লীয় বাফার তৈরি হয় দুর্বল অম্ল ও অনুবন্ধী ক্ষারকের লবণ দ্বারা। তাহলে দুর্বল একটা অম্লের নাম বলো, সবচেয়ে ভালো এক্সাম্পল ইথানোয়িক অ্যাসিড, তাই না? বা CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আমরা কি বলি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে CH3COOH এটা হলো দুর্বল অম্ল এবং এর অনুবন্ধী ক্ষারকের লবণ। দেখি বলো তো এইটার অনুবন্ধী ক্ষারক কি হবে? এই অম্লের অনুবন্ধী ক্ষারক পড়াইছিলাম। অম্লের অনুবন্ধী ক্ষারক এবং ক্ষারকের অনুবন্ধী অম্ল পড়াইছিলাম। বলছিলাম যে অম্ল যেখানে থাকবে সেখান থেকে খালি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা। তাহলে CH3COOH এখানে প্রোটন দান করবে কোনটা? এটা মাইনাস, এইটা প্লাস না? প্রোটন হিসেবে শেষের যে H আছে ওইটা কি প্রোটন দান করে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যায় না?
তাহলে CH3COOH এটার অনুবন্ধী ক্ষারক হলো CH3COO মাইনাস। তাহলে এটা হচ্ছে দুর্বল অম্ল এবং সেই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক হলো এটা CH3COO মাইনাস। এই দুইটা মিলে অম্লীয় বাফার তৈরি হবে, বুঝছো? অম্লীয় বাফার তৈরি হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো লবণের একটা অংশ, তাহলে কোন লবণ নিব? যে কোনো লবণ তুমি নিতে পারো, যেমন CH3COOH প্লাস সোডিয়াম লবণ তুমি যদি নাও তাহলে CH3COOH সোডিয়াম ইথানয়েড লবণ তৈরি হইল, বুঝছো? সোডিয়াম ইথানয়েড লবণ তৈরি হইল। বা তুমি ম্যাগনেসিয়ামও নিতে পারো, যে কোনো লবণ। কিন্তু আমাদের হতে হবে দুর্বল অম্ল এবং সেই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক তার লবণ। এখন আসো ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হবে। ক্ষারীয় বাফার তৈরি হয় কিভাবে? দুর্বল ক্ষার এবং এর অনুবন্ধী অম্লের লবণ দ্বারা। তাহলে দুর্বল ক্ষার, ক্ষারীয় বাফার তৈরি হয় ক্ষারীয় বাফার তৈরি হয় দুর্বল ক্ষার ও এর অনুবন্ধী অম্লের লবণ দ্বারা। এর অনুবন্ধী অম্লের লবণ দ্বারা। বুঝছো? তাহলে ক্ষারীয় বাফার তৈরি হবে দুর্বল ক্ষার ও এর অনুবন্ধী অম্লের লবণ দ্বারা। তাহলে এর উদাহরণ কি হবে? দুর্বল ক্ষার, দুর্বল একটা ক্ষারের উদাহরণ কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো একটা দুর্বল ক্ষার। এখন আমাকে বলো তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অনুবন্ধী অম্ল কি হবে? NH4+। কারণ ক্ষার হচ্ছে কি করে? জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে। তো তুমি কি করবা? যেহেতু অনুবন্ধী অম্ল, তার মানে হাইড্রক্সিল আয়ন জলীয় দ্রবণে তো দিয়েই দিল, যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অনুবন্ধী অম্ল। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH দিয়ে দেওয়ার পরে থাকে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এইটা হবে তোমার অনুবন্ধী অম্ল। কারণ তোমাকে বলছে অনুবন্ধী অম্লের লবণ দ্বারা, তো তুমি যে কোনো লবণ এখানে যুক্ত করতে পারবে। ধরো এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর তুমি যদি লবণ যুক্ত করতে চাও যে কোনো লবণ, ধরো NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, তাহলে একটা লবণ তৈরি হয়ে গেল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ। এটা হলো আমাদের একটা ক্ষারীয় বাফার। তাহলে ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হয়? দুর্বল ক্ষার এবং এর অনুবন্ধী অম্লের লবণ দিয়ে। আবার অম্লীয় বাফার তৈরি হবে দুর্বল অম্ল, তাহলে যে ধরনের বাফার সেটা হবে দুর্বল। বুঝছো? তুলছো না এটা? এখন লেখো হ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। অর্থাৎ দেখো আমরা পিএইচ নির্ণয় করছি, বিভিন্ন জলীয় দ্রবণের পিএইচ নির্ণয় করছি, তাই না? বাট বাফার দ্রবণের পিএইচ আমরা নর্মাল নিয়মে যেভাবে পিএইচ নির্ণয় করি ওইভাবে নির্ণয় করতে পারবো না। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমাদের আলাদা একটা ওয়ে অবলম্বন করতে হবে, বুঝছো? তো বিজ্ঞানী হ্যান্ডারসন এইটা তোমার হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করছে যে বাফার দ্রবণের পিএইচ কিভাবে বের করতে হয়।
নর্মাল যেভাবে পিএইচ বের করি সেভাবে বাফার দ্রবণের পিএইচ বের করা যাবে না। লেখো হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। হ্যান্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। তো দেখো বিজ্ঞানী হ্যান্ডারসন কি করছে, এই যে যে কোনো একটা দুর্বল অম্ল CH3COOH এটার সাথে এটাকে কি করছে, জলীয় দ্রবণে দ্রবীভূত করছে। CH3COOH অর্থাৎ এটা কি একটা দুর্বল অম্ল না, দুর্বল অম্লকে জলীয় দ্রবণে দ্রবীভূত করছে। তাহলে আমাদের আলটিমেটলি তৈরি হয়, দেখো তো জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যাওয়ার পরে CH3COOH প্লাস পানি, এটা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যাওয়ার পরে এগুলো কি আয়নে বিশ্লেষিত হবে না? আয়নে বিশ্লেষিত হবে, জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে CH3COO মাইনাস, আর এটা হয়ে যাবে কি H প্লাস। তাহলে এটা হয়ে গেল CH3COO মাইনাস প্লাস, এইটা হয়ে যাবে H প্লাস। তাহলে H প্লাস আর পানি মিলে কি তৈরি করে? H প্লাস আর পানি, এটা হলো CH3COO মাইনাস আর এটা হলো H প্লাস। তাহলে এই H প্লাস আর পানি মিলে কি তৈরি করে? হাইড্রোনিয়াম আয়ন না, H3O প্লাস। এই দুইটা মিলে তৈরি করে H3O প্লাস। তোমরা সংকরায়নের অধ্যায় আমার কাছে করলে এটা সমস্যা থাকতো না। হাইড্রোনিয়াম আয়নের সংকরায়নে দেখাইছিলাম। হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস, প্লাসের ভিতরে গোল দেওয়া লাগে না, এমনি দিলেই হয়। আচ্ছা, এখন এইটা তো অম্ল, তাহলে এখান থেকে আমরা অম্লের বিয়োজন ধ্রুবক পাবো না? মানে এখান থেকে আমরা বিক্রিয় অনুপাত কে সমান সমান লিখতে পারবো। বিক্রিয় অনুপাত মানে কি? উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। বাট এখানে আমরা বিক্রিয় অনুপাত হিসেবে কি পাবো? কে এ, তাই না? কারণ এটা অম্ল। দুর্বল অম্লের জন্য আমরা কি পাই? কে। আর অ্যাসিডের জন্য সরি ক্ষারের জন্য কি পাই? কে বি। তাহলে এখান থেকে আমরা পাবো কে এ। কে এ সমান সমান দেখো উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে উৎপাদ হিসেবে আছে CH3COO মাইনাস ইন্টু দেখো হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস। এইটা হলো উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে বিক্রিয়ক বলতে কি আছে? শুধুমাত্র CH3COOH না, পানি তো পানির ভিতরেই তো বিয়োজিত হয়ে গেল। এবং আমরা এই জন্য কি ধরি? পানি তো অপরিবর্তিত, পানির ঘনমাত্রা অপরিবর্তিত, এই জন্য পানির ঘনমাত্রাকে 1 ধরে নিই, বলছিলাম না এর আগে। এই জন্য এখানে শুধুমাত্র থাকবে CH3COOH। CH3COOH, পানির ঘনমাত্রা অপরিবর্তিত, এই জন্য আমাদের আলাদাভাবে এটা লিখি না। তাহলে দেখো তো এই হাইড্রোনিয়াম আয়ন, এইটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে যদি আমরা পিএইচ বের করতে চাই তাহলে আমাদের এই হাইড্রোনিয়াম আয়নকে বাম পাশে লিখতে হবে না? কারণ আমরা জানি পিএইচ হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তাহলে এই হাইড্রোনিয়াম আয়নকে আমাদের বাম পাশে করতে হবে না, কারণ আমরা পিএইচ নির্ণয় করব, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি হাইড্রোনিয়াম আয়ন সমান সমান এই যে কে এ ইন্টু CH3COOH ডিভাইডেড বাই CH3COO মাইনাস এটা। বুঝছো? আমরা যেহেতু দ্রবণের পিএইচ নির্ণয় করব এই জন্য আমাদের হাইড্রোনিয়াম আয়নকে আমরা বাম পাশে করছি। এখন উভয় পাশে তুমি লগ নাও। লগ যদি নাও তাহলে এখানে আসে দেখো লগ H3O প্লাস, এইটার ডিরাইভেশন কিন্তু আসে, বুঝছো? এটা সব জায়গাতেই আসে, বুঝছো? ধরো ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখনও এটা পাবা, মেডিকেলে যদি পড়ো তাও পাবা।
এটা ডেরিভেশন মানে বলবে যে অ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ বিবৃত করো বা কি বলে প্রতিপাদন করো। না, এই যে এইভাবে পানির সাথে বিক্রিয়া দিয়ে কে সমান সমান এটা, তারপরে কোনো ভাষা না, এটা প্রতিপাদন, সূত্রের প্রতিপাদন, বুঝছো? এটা আসে। তাহলে লগ হাইড্রোজেন উভয় পাশে লগ নিলে আমাদের এটা আসে, দেখো লগ যদি থাকে তাহলে গুণ কি হয়ে যায়, যোগ হয়ে যায়, আর এই যে ভাগ কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাই না? লগ কে এ থাকলো প্লাস, আমরা এটাতে যোগ করে লিখতে পারতাম, বাট দেখো আমরা এই অংশটাকে একটা অংশ ধরে নিতে পারি না, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না, কে ইন্টু এটা, একই তো কথা। তাহলে লগ উভয় পাশে নিলাম, তাহলে লগ এটা আস্তে আস্তে কে, এই গুণের জন্য কি হয়ে যাবে, একটা যোগ চলে আসবে না, প্লাস লগ CH3COOH divided by CH3COO minus CH3COOH divided by CH3COO minus। এই যে উভয় পাশে লগ নিয়ে এখানে যেহেতু গুণ ছিল মাঝখানে প্লাস হয়ে গেছে। এখন দেখো লগ, আচ্ছা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা উভয় পাশে মাইনাস নিই, উভয় পাশে মাইনাস নিই, তাহলে মাইনাস লগ H3O প্লাস সমান সমান মাইনাস লগ কে এ। আচ্ছা এখানে যদি আমরা মাইনাস নেই, মানে মাইনাস দ্বারা তো গুণ করছি, তার মানে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাই না? তো আমরা এখানে মাইনাস না নিয়ে এটাকে প্লাস রেখে যদি এটাকে উল্টায় দিই তাইলে মাইনাসের কাজ হয়ে যায় না? আচ্ছা এটা একটু বুঝাই, দেখো ধরো সাপোজ আমি মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস আসবে না, এখানে মাইনাস আসবে, তো মাইনাস লগ CH3 COOH ডিভাইডেড বাই CH3 COO মাইনাস, এরকম আসবে না, এরকম আসবে। তো এখানে মাইনাস আছে, এটাকে যদি মাইনাস বলতে কি -1, -1ই তো কিছু নাই, মানে 1, তাইলে আমরা এটাকে যদি প্লাস করে নিয়ে এই মাইনাসটাকে উপরে করে নিতে পারবো না ঘাত হিসেবে, এরকম থাকলো। এই যে দেখো পাওয়ার হিসেবে -1 নিলাম, কারণ পাওয়ারটাই কি হয়ে যায়, সামনে চলে আসে না, পাওয়ারটাই তো সামনে চলে আসে। এখন আমি কি করছি, জাস্ট আগে যেটা আছে সহগ সেটাকে পাওয়ার হিসেবে পরিবর্তন করছি। আচ্ছা তাহলে পাওয়ার নিয়ে গেলাম, এইটা মানে কি ইনভার্স 1 না, ইনভার্স মানে কি এটা উল্টে দেওয়া না, উল্টে দাও, এইটাই আমি তোমাকে বললাম, বুঝছো? তাহলে আমরা মাইনাস লগ কে এটা লিখলাম, বাট এখানে মাইনাস দেওয়ার পরিবর্তে আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি না, এটাকে কিন্তু আমরা উল্টাই দিতে পারি, তখন প্লাস প্লাসই থাকবে, জাস্ট এইটা উল্টে যাবে, CH3COO মাইনাস ডিভাইডেড বাই CH3COOH, বুঝছো? আচ্ছা দেখো এখন তুমি নিজেই বুঝতেছো, মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়ন মানে কি, এটাকে কি বলা যায়, পিএইচ না, এটা হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদম, সেটা কি পিএইচ না, এটা হলো পিএইচ, পিএইচ সমান সমান দেখো মাইনাস লগ কে এ, মাইনাস লগ কে এ, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, এটাও কি একটা পিএইচ এর মতোই কিছু, মাইনাস লগ কে এ এটাকে লেখা যায়, এই জন্য এটা তো সামথিং মানে হচ্ছে তোমার পিএইচ এর মতোই কিছু হবে, কারণ তুমি তো জানোই যে হাইড্রোজেনের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হচ্ছে পিএইচ, তাহলে কে এ এর ঋণাত্মক লগারিদমকে বলা হবে পিকেএ, বুঝছো? পিকেএ, পিকেএ প্লাস লগ, দেখো তো CH3COO মাইনাস, এটা কি লবণের অংশ না, লবণ কি না, CH3COO মাইনাস এর সাথে সোডিয়াম যুক্ত করলে কি লবণ হয়ে যায় না,
লবণ অথবা আমি বলছিলাম একটা কথা, অনুবন্ধী ক্ষারক, এটা ছিল অম্ল, অম্লের অনুবন্ধী ক্ষারক, তাই না? তাহলে এটা হলো, লেখো লবণ অথবা অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক। CH3COOH কি? এটা তো অম্ল, তাই না? এটা হলো অম্ল। তাহলে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্র হলো আমাদের এইটা। বাফার দ্রবণের পিএইচ। যদি কি হয়, সেটা অম্লীয় বাফার হয়। অম্লীয় বাফারের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করার সূত্র হচ্ছে পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ লবণ অথবা অনুবন্ধী ক্ষারক ডিভাইডেড বাই অম্ল। বুঝছো? আচ্ছা, এখন যদি এমন থাকে, ক্ষারকের ক্ষেত্রে তোমার ক্ষারকের দ্রবণে যে কোনো একটা ক্ষারীয় দ্রবণের, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে, তখন ক্ষারীয় দ্রবণের কি পিএইচ হয় না পিওএইচ হয়? পিওএইচ না, ওটা হবে পিওএইচ। তাহলে তুমি লিখতে পারবা ওকে, ওই ক্ষেত্রে লেখো ক্ষারীয় দ্রবণের, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ পিএইচ তো হবে না, তো পিএইচ ও তুমি কি করতে পারো, বের করতে পারো। পিএইচ সমান সমান কি 14 মাইনাস পিওএইচ না? কারণ পিএইচ প্লাস পিওএইচ সমান সমান কত? 14 বলে দিছিলাম। তো ক্ষারীয় বাফার দ্রবণের পিওএইচ হবে পিকেএ না, হয়ে যাবে এখানে পিকেবি, কারণ ওটা ছিল কেবি, প্লাস লগ এখানে লবণ, লবণ বাট কিসের লবণ এটা, এই বলো তো? ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সেটা কি কিসের লবণ হয়? অনুবন্ধী অম্লের লবণ, তাই না? লবণ অথবা অনুবন্ধী অম্ল। লবণ অথবা অনুবন্ধী অম্ল ডিভাইডেড বাই কি? ক্ষার, হবে ক্ষার। লবণ ডিভাইডেড বাই অনুবন্ধী অম্ল ডিভাইডেড বাই ক্ষার। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাফারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে দেখো, পিওএইচ সমান সমান পিকেবি প্লাস লগ, দেখো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে লবণের অংশ কোনটা হবে? অ্যামোনিয়াম প্লাস না, এটাকে অনুবন্ধী অম্লের অংশ বলা হতো, অ্যামোনিয়াম প্লাস ডিভাইডেড বাই ক্ষার। ক্ষার মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই তো ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সবাই কি বাসায় গেছে নাকি? এত তাড়াতাড়ি বাসায় গেলে হবে? সবাই বাসায় গেছে, আমাদের ম্যাচ প্রায় ফাঁকা। আমরা দুজন আছি দেখি, ওর প্রাইভেট আছে দেখে ও আছে, আমার প্রাইভেট আছে দেখে আমি আছি। এত তাড়াতাড়ি বাসায় গেলে তো মুশকিল। ও বাসায় চলে গেছে জুয়েল একবারই ঈদের জন্য, ঈদের জন্য, ঈদের জন্য চলে গেছে জুয়েল। কবে থেকে, কয় তারিখ থেকে বন্ধ দিলে ভালো হয়? সোমবার, মঙ্গলবার থেকে না মঙ্গলবারে পরে তো করা যাবে। তোমরা কয় তারিখে যাবা সেটা বলো। সোমবারে কয় তারিখ হচ্ছে? সোমবারে 2 তারিখ, তাহলে মঙ্গলবার পড়ানো ঠিক হবে। মঙ্গলবার পরে, মঙ্গলবার পরে 3 তারিখ থেকে 3 তারিখে পরে 4 তারিখ থেকে ছুটি, বুঝছো? এটাই ভালো হবে। ঠিক আছে, এখন আমরা দেখব বাফার দ্রবণের ক্রিয়া কৌশল।
যেটা সবচেয়ে বেশি ঘ নাম্বারে আসে। আবার বাফার সংক্রান্ত অঙ্ক আছে, এটা একটা ক্লাসে বাফার সংক্রান্ত অঙ্কই করাইতে হবে। ঠিক আছে, লেখো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। প্রথমে আসুক অম্লীয় বাফার। অম্লীয় বাফারে কি থাকে? অম্লীয় বাফারে অম্ল এবং এর অনুবন্ধী ক্ষারকের লবণ। তাহলে সবচেয়ে ভালো অম্ল কি? CH3 COOH। এটা বিয়োজিত হয়ে তৈরি করবে কি? CH3 COO মাইনাস প্লাস H প্লাস না? বাফার দ্রবণে এটা হচ্ছে অম্ল CH3 COOH, যেটা কিনা বিয়োজিত হয়ে তৈরি করলো CH3 COO মাইনাস প্লাস H প্লাস। আর এর লবণ CH3 COONA, এই দুইটা মিলেই তো বাফার তৈরি হয়েছিল, তাই না? তাহলে ধরো এর লবণ এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? CH3 COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস। আচ্ছা, এটা হলো অম্লীয় বাফার, যেখানে দুর্বল অম্ল এবং অনুবন্ধী ক্ষারকের লবণ একসাথে আছে। তো এরা বিয়োজিত হয়ে এরকম অবস্থার সৃষ্টি করে। এখন তুমি কি করছো? এই বাফার দ্রবণের ভিতরে শক্তিশালী অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে দিছো। তোমার মনে হতে পারে যে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি যেহেতু, তাহলে তো অবশ্যই পিএইচ চেঞ্জ হওয়ার কথা, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা শক্তিশালী অ্যাসিড, মানে ওই দ্রবণের পিএইচটা একটু অ্যাসিডিক হওয়ার কথা, তাই না? আর বাফার দ্রবণ দেখো এটাকে কিভাবে রেসিস্ট করে। দেখো অম্লীয় বাফারে শক্তিশালী অ্যাসিড যুক্ত করলে শক্তিশালী অ্যাসিডের কাজ কি হয়? খুব বেশি পরিমাণে এরা প্রোটন দান করে না, H+ আয়ন দান করে। জলীয় দ্রবণে সবচেয়ে বেশি বিয়োজিত হয়ে প্রোটন দান করে না, ওরা অনেক বেশি প্রোটন দান করে। তাহলে শক্তিশালী অ্যাসিড যুক্ত করা মানে কি? দ্রবণে H+ আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়া না। অ্যাসিড যুক্ত করা মানেই তো H+ আয়ন বৃদ্ধি পাওয়া। এখন যখন তুমি শক্তিশালী অ্যাসিড যুক্ত করবা, দেখো H+ আয়ন দ্রবণে যুক্ত হলে H+ আয়ন দ্রবণে যুক্ত হলে তা এই যে দেখো লবণ বিয়োজিত হয়ে CH3 COO মাইনাস তৈরি করছিল না, এইটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে শক্তিশালী অ্যাসিড থেকে তুমি পাইলা H+, অনেক পরিমাণে H+ পাইলা। সেই H+ গুলো কি করতেছে? দুর্বল যে আমাদের লবণ আছে সেই লবণের CH3 COO মাইনাস অর্থাৎ কার্বক্সিল অংশের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে H+ যদি CH3 COO মাইনাসের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কি তৈরি করবে? CH3 COOH তৈরি করবে না? আমাকে বলো, CH3 COOH দুর্বল অ্যাসিড না শক্তিশালী অ্যাসিড? দুর্বল অ্যাসিড না? তাহলে শক্তিশালী অ্যাসিড কি হয়ে গেল? দুর্বল অ্যাসিডে পরিণত হয়ে গেল না? যুক্ত করছিলা তুমি H+, অধিক পরিমাণে H+, সাপোজ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো বা সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো, সেখান থেকে H+ আসলো। আসার পরে
এটা CH3 COO মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করলো CH3 COOH। তাহলে শক্তিশালী HCl বা শক্তিশালী সালফিউরিক অ্যাসিড কি হলো, CH3 COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে পরিণত হইল না, দুর্বল ইথানোয়িক অ্যাসিডে পরিণত হইল। তাহলে শক্তিশালী অ্যাসিড যদি দুর্বল অ্যাসিডে পরিণত হয় তাহলে সেই অ্যাসিডের কি আর সবলতা থাকলো? তাহলে পিএইচ এর মান কি চেঞ্জ হবে? আচ্ছা, এইভাবেই বাফার কি করে, শক্তিশালী অ্যাসিডকে দুর্বল অ্যাসিডে পরিণত করে, শক্তিশালী ক্ষারকে দুর্বল ক্ষারে পরিণত করে। আবার দেখো, এখানে বাফার বলতে এখানে অম্ল এবং হচ্ছে অম্লের লবণ। তাহলে আমাদের বাফারে ধরো আমরা শক্তিশালী অ্যাসিড HCl অথবা সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম। এখন সালফিউরিক অ্যাসিড বা HCl তুমি যখন যুক্ত করবা, এদের কাজ হচ্ছে বেশি পরিমাণে বিয়োজিত হয়ে প্রোটন দান করা বা H+ আয়ন দান করা। এখন এই H+ আয়নগুলো বাফার দ্রবণে বিদ্যমান এই যে CH3 COONA লবণ বিয়োজিত হয়ে যে CH3 COO- তৈরি করছিল, এইটার সাথে যুক্ত হয়ে যাবে এই প্রোটনগুলা। তাহলে H+ যদি এটার সাথে যুক্ত হয়ে যায় তাহলে কি তৈরি করবে? CH3 COOH। এটা কি একটা দুর্বল অম্ল। তাহলে শক্তিশালী অম্ল HCl বা সালফিউরিক অ্যাসিড দুর্বল অম্ল ইথানোয়িক অ্যাসিডে পরিণত হইল। তাহলে পিএইচ এর কি আর চেঞ্জ হবে? যদি শক্তিশালী অ্যাসিড HCl যদি HCl ই থাকতো তাহলে কি হইতো? পিএইচ এর চেঞ্জ হতো। বাট ও ওই রকম থাকতেছে না, পরিণত হচ্ছে দুর্বল অম্লে। বুঝছো? এই জন্যই তোমার বাফার দ্রবণে পিএইচ এর মানের কোনো চেঞ্জ হয় না, শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডে পরিণত হয়। তো এখন আমরা দেখতেছি অ্যাসিড যুক্ত করলে কি হবে, এরপরে দেখবো ক্ষার যুক্ত করলে কি হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা H+ যুক্ত করলে কি হবে, এটা এর সাথে যুক্ত হয়ে যাবে। এইভাবে ডায়াগ্রামেই দাগায় দিবা, বুঝছো, এরকম করে বক্স করে দাগায় দিবা। H+ এর সাথে CH3 COO- যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো H+ আয়ন দ্রবণে যুক্ত হলে তা CH3 COONA থেকে বিয়োজিত CH3 COO- এর সাথে যুক্ত হয়ে দুর্বল অম্ল, এটা কিন্তু ঘ নম্বরে আসবে, অতএব বুঝে রাখো। দুর্বল অম্ল মাস্ট বি আসবে, এটা দুর্বল অম্ল CH3 COOH এ পরিণত হবে। দুর্বল অম্ল পরিণত হবে, অর্থাৎ শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডে পরিণত হবে। শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডে পরিণত হবে। পরিণত হবে। তাহলে শক্তিশালী অ্যাসিড যদি দুর্বল অ্যাসিডে পরিণত হয় তাহলে কি পিএইচ মানের কোনো চেঞ্জ হবে? হবে। এবং দেখো এখানে H+ আয়ন যখন CH3 COO- এর সাথে যুক্ত হবে তখন CH3 COO- এর পরিমাণটা কমে যাবে না? মানে এই H+ আয়নগুলা যেগুলো হচ্ছে অ্যাসিড থেকে আসছে সেটা যদি CH3 COO- এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে আলটিমেটলি CH3 COO- কমে যাবে না? ওটা তো যুক্ত হয়ে CH3 COOH তৈরি করতেছে, এটা তো কমে যাবে। তখন এই যে CH3 COOH বিয়োজিত হয়ে বেশি পরিমাণে CH3 COO- তৈরি করবে, অর্থাৎ এই আয়নের ঘাটতি পূরণ করবে এইটা বিয়োজিত হয়ে গিয়ে। বুঝছো? তাহলে দেখো তো, এটা বিয়োজিত হয়ে গেলে আবার এই পরিমাণ তৈরি হচ্ছে, তখন এই ঘাটতিটা পূরণ হয়ে যায়। তাহলে দেখো, এবং CH3 COO- এর ঘাটতি CH3 COOH বিয়োজিত হয়ে পূরণ করে থাকে। H উপরে লিখলাম, বিয়োজিত হয়ে পূরণ করে থাকে।
যেহেতু শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডে পরিণত হয় তাই পিএইচ মানের কোনো চেঞ্জ হয় না। পিএইচ মানের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, কারণ কি শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিডে পরিণত হয়েছে, পিএইচ মানের কোনো চেঞ্জ হবে না। এখন আসো একটু তাড়াতাড়ি তোলো। এখন আসো অম্লীয় বাফারে শক্তিশালী ক্ষার যুক্ত করা। শক্তিশালী তো ঠিকই ছিল, শক্তিশালী ক্ষার, শক্তিশালী ক্ষার যুক্ত করলে OH মাইনাস আয়ন জাস্ট খালি পরিবর্তন হবে, দেখো তাহলে তা CH3COOH থেকে বিয়োজিত, CH3COOH থেকে বিয়োজিত CH3COO মাইনাসের সাথে যুক্ত হয়ে না না বিয়োজিত CH3COOH না, তো এই যে এইটা বিয়োজিত এখানে চেঞ্জ হবে, বিয়োজিত H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, পানিতে পরিণত হয়, পানিতে পরিণত হবে। অর্থাৎ শক্তিশালী ক্ষার প্রশমিত হয়ে পানিতে পরিণত হয় বলে পিএইচ মানের কোনো চেঞ্জ হয় না, এতে পরিণত হবে। শক্তিশালী ক্ষার প্রশমিত হয়ে পানিতে পরিণত হয় বলে পিএইচ মানের কোনো চেঞ্জ হয় না, পিএইচ মানের কোনো চেঞ্জ হয় না। দেখো এটা একটু দেখো, অম্লীয় বাফারে যদি শক্তিশালী ক্ষার যুক্ত করা হয়, শক্তিশালী ক্ষার যুক্ত করা মানে কি OH মাইনাস সরবরাহ করা না। শক্তিশালী ক্ষারগুলো কি করে সবচেয়ে বেশি পরিমাণে OH মাইনাস ডোনেট করে দ্রবণে। এখন OH মাইনাস যদি তুমি যুক্ত করো সেটা কি করবে, এই যে CH3COOH এটা বিয়োজিত হয়ে দেখো H+ তৈরি করছে, তখন করবে কি তুমি যে শক্তিশালী ক্ষার যুক্ত করছিলা সেখানকার OH মাইনাস এই H+ এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে H+ এর সাথে তোমার যদি OH মাইনাস যুক্ত হয়ে যায় তাহলে কি তৈরি করবে, পানি তৈরি করবে না। তাহলে সেই শক্তিশালী ক্ষার কি ক্ষার থাকলো, ও তো পানিতে পরিণত হয়ে গেল, তখন কি আর পিএইচ মানের কোনো চেঞ্জ হবে, পিএইচ মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো অম্লীয় বাফার কাজ করে কিভাবে, তুমি যদি অম্লীয় বাফারে অম্ল যোগ করো সেটা শক্তিশালী অম্লকে দুর্বল অম্লতে পরিণত করতেছে, আবার তুমি যদি ক্ষার যুক্ত করো সেটা দ্রবণের H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতেছে। তার মানে শক্তিশালী অম্ল এবং শক্তিশালী ক্ষার কোনোটারই অস্তিত্ব দ্রবণে থাকতেছে না, এই জন্য কি হচ্ছে তোমার পিএইচ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। বুঝছো? তো অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল দেখলাম, এর পরের দিন হচ্ছে আমরা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল